বলা হয়েছে সেগুলো আর বলবো না। আমি খুব স্পষ্ট কয়েকটা কথা আপনাদের বলি। যেমন ধরেন মায়ের ডাক অনুষ্ঠানে আমি প্রায় প্রত্যেকটা সভায় বলতাম, বুক ফিরে যত দেন, যত বুক চাপড়ান, শেখ হাসিনাকে দরদি মহিলা মায়ের সমান এই ওই বলে তোষামত করেন বা তাকে খুশি করবার চেষ্টা করেন, এগুলোতে আপনাদের কোনো উপকার হচ্ছে না। শেখ হাসিনার সরকার বুঝে শুনে এই গুমের প্রক্রিয়া চালু করেছিলেন। নিজের ক্ষমতা টিকাবার জন্য জনগণের মধ্যে একটা ত্রাস সঞ্চার করবার জন্য তার গুমগুলো করার দরকার ছিল, নেতাদের জেলে ভরবার দরকার ছিল, একটা ত্রাসের রাজত্ব কায়েম করা দরকার ছিল এক কথায়। এবং তার বিরুদ্ধে লড়াইটাই করতে হবে চূড়ান্ত। যতক্ষণ পর্যন্ত এরা যাবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের হারানো এই স্বর্ণটা ফিরে আসবে বলে আমি মনে করি। এবং এখন তো দেখছেন এতগুলো বছর পরে ওই সরকার নাই, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না এদের কয়জন জীবিত আছেন, কজন কোথায় কি অবস্থায় আছে। বর্তমান সরকার তার হদিশ এখনো দিতে পারেননি। আমি একথা বলবো না অনেকের মতো যে এই সরকার খুবই আন্তরিকতার অভাব, এরা গুম হওয়া পরিবারের প্রতি কোনো সহানুভূতি রাখে না বা তাদের জন্য ভাবে না, তাদের জন্য কোনো চেষ্টা করে না। কিন্তু বিষয়টাই এরকম যে তারা কাজগুলো এখন পর্যন্ত করে ওঠেনি। এই ঘটনাটা দেখেন লিবিয়ার, এর আগে সৌদি আরবে তো সম্ভবত সবই কতগুলো লোক আটকে ছিল। ইসমাইল ভাই, ইসমাইল ভাই সাউন্ড একটু উপর দেন, উপর দেন। হ্যাঁ, আমাদের সবার কাছে তখন মনে হয়েছিল আন্তর্জাতিকভাবে উনি যে সম্মানটা রাখে, সেই সম্মানের কারণে এখনো হয়তো উনি ম্যাজিক অনেক কিছু দেখাতে পারবেন। কিন্তু এই কয়েক বছরে এই রকম ম্যাজিক আমরা একটাও দেখিনি। আর কি ম্যাজিক কিছু দেখবো? ধরে এই লিবিয়ার বিষয় নিয়ে এই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি পারতপক্ষেরা তাদের দিকে তাকাতে চাই না। 10 বছর ধরে প্রায় প্রত্যেকটা অনুষ্ঠান মায়ের ডাকে গেছি, তারা যে কেঁদেছেন, যে কথা বলেছেন, যে বক্তৃতা করেছেন, বহু সময় নিজের চোখের পানি আটকাতে পারিনি, কিন্তু খুবই সংগোপনে সেই পানি নিজের মধ্যেই আত্মসাৎ করে নিয়েছে। আমার মনে হয়েছে আমি যদি তাদেরকে চোখে পানি দেখাই তারা আমি কোনো সলিউশন দিতে পারবো আছে। আমাদের রাজনীতির একটা বড় সমস্যা, আমি জানি না মেবি সারা পৃথিবীতে রাজনীতি এরকম হয়, হাপ্পাবাজি বক্তৃতার সময় বাস্তবের সাথে যার কোনো সম্পর্ক ওরা করতে পারবেন না এখনই বলে, কিন্তু সেই কথাগুলো বলে। আমাদের দেশে সম্ভবত এটা বেশি হয়, কারণ এখানে মানুষ লেখাপড়া কম জানেন, তাদের জ্ঞানের পরিধি কম, অভিজ্ঞতা কম, সারা পৃথিবী কম দেখেছেন। সম্প্রতি অবশ্য নেটের কারণে দেখতে পাচ্ছেন, তার আগে পর্যন্ত বুঝতেই পারছেন না, কাজেই তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রবঞ্চনার মধ্যে ফেলা সহজ ছিল। এখন গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলায়ন করবার পরে দেশ তো আসলে একভাবে মুক্তই। একটা অতরণের সরকার হয়েছে দেশে, অন্তর্বর্তী সরকার যে এখনো ক্ষমতায় আছে, সম্ভবত অদ্ভুত এই জন্য বললাম যে সম্ভবত এই রকম আর কোথাও নেই। সবাই এই সরকারকে সমর্থন করেছে। যারা পতিত হয়েছে তাদের তো আর সমর্থন করবার প্রশ্ন নেই, কিন্তু এর বাইরে যারা আছে দেশের মধ্যে কিংবা দেশের বাইরে, সবাই সেই সরকারকে সর্বতভাবে সমর্থন করতে এবং এখন পর্যন্ত সমালোচনা সহ সেই সমর্থন অব্যাহত আছে। কিন্তু একই সাথে রাজপথ জুড়ে, সচিবালয় জুড়ে, নিজের অফিস জুড়ে যারা চাকরি করেন, কর্মচারী কর্মকর্তা, তাদের আন্দোলনের ঢেউ বয়ে গেছে। এই আপনাদের মতো যারা আজকে এই অনুষ্ঠানে এসছেন, আক্রান্ত পরিবার বা শোকাহত পরিবার, তাদের মতো এইরকম অনুষ্ঠান অনেক কিছু হচ্ছে।
24-এর অভ্যুত্থানের একটা অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ করব। অথচ আমাদের চাকরির জীবনে কত যে বৈষম্য আছে, বেতনের ক্ষেত্রে কত যে বৈষম্য আছে, বিচারের ক্ষেত্রে কত যে বৈষম্য আছে, এগুলোকে কেউ আলাদা করে ভাবেও নি, কেউ কোনো কাজ করেছে বলে আমরা জানিও না। এই যে ধরেন এই কাজ, প্রথম কথা বলি, আজকে এখানে আমরা যারাই বক্তৃতা করছি, হাবিব অবশ্য চলে গেছে, কিন্তু তাকে রেখে আমি কথাটা বলতে পারলে একটু ভালো লাগতো আমার, যদিও অভিযোগ করার জন্য নয়, কাজ গড়ায় তোলার জন্য নয়। এই দাবিগুলো আদায় করবার কাজে বর্তমানের সরকার কিছু করবে বলে মনে করেন আপনারা? জানে বাসে না। এই নির্বাচন করা একটা বিরাট কাজ, এই নির্বাচনের কাজ যে ভালোভাবে করতে পারবেন তার তো কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে ভাসছে হাদি অবস্থা সংকটাপন্ন। রাতে কয়েকজন আমাকে ফোন করেছে, ও কি আসলে বেঁচে আছে? এরকম আরো ঘটনা ঘটতে পারে বলে লোকে বলছে। সামাল দিতে পারবে সরকার? অযথা বলে সমস্ত প্রার্থীদের আমরা নিরাপত্তা দেব। আমি মাহমুদ রহমান মান্না, আমার একার নিরাপত্তা দিতে পারবে তারা? আমি গ্রামে যতগুলো জায়গায় যাব, যেতে হয় নির্বাচন করলে, সংগঠন করলে, গ্রামে গ্রামে আমার পেছনে পুলিশ ঘুরতে পারবে? আমার সিকিউরিটি কিভাবে হবে? আর 300টা ক্যান্ডিডেট, 300টা আসন, কতগুলো হবে, প্রার্থী হবে? তারা হিসাব করে কথা বলছেন, আমি এরকম মনে করি না। তার চেয়ে বড় কথা, এখন একটা কথা আমাদের দেশে চালুই আছে, নির্বাচনী শিডিউল ঘোষণা হওয়ার পর দেশের সব কিছু চলে যায় নির্বাচন কমিশনের হাতে। কথাটা ঠিক নাকি বলার জন্য বলা? আমি তো বাস্তবে দেখি এগুলো বলা হয়, কিন্তু এরকম হয় না। সরকারের সাপোর্ট ছাড়া এগুলো কোনো কাজেই লাগে না। সরকার যদি সাপোর্ট যে সুবিধা করে নির্বাচন কমিশনই করতে পারবে না। আর নির্বাচনটা ভালোভাবে করবার জন্য যে প্রশাসন, মানে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন মানে কি? 5 জনের একটা কমিশন, এই তো। আর নিচে নির্বাচন কমিশনে কে আছে? সেক্রেটারি কয়েকজন, আপনি যারা বসে বসে ওদের কথায় কিছু চলে। আপনার বাড়ি যেখানেই হোক, আপনার জেলায় ভোটের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে? বলে দিলেন ডিসি সাহেব রিটার্নিং অফিসার, এই অন্যদেরকে দায়িত্ব দিলেন, কিন্তু তারা তো নির্বাচন কমিশনের কথাই চলে না। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনের সময়, সেই সময় যখন আইবি দাঁড়িয়েছিলেন, কত হুলস্থুল হয়ে গেল, সবাই বললো আরবি দিতে হবে। নির্বাচন কমিশন চাইলো আরবিতে দিতে হবে, আরবি তো আসে নাই। এখনো নির্বাচন কমিশন থেকে যদি বলে যে নোয়াখালী জেলায় এই ব্যবস্থা দেওয়া হোক, ওই নোয়াখালী প্রশাসন আগে জিজ্ঞেস করবে ডিসি সাহেব কি বলে, ডিসি সাহেব হেড অফিসে জিজ্ঞেস করবে ঢাকায়, অথবা পুলিশের ব্যাপার যদি হয় তাহলে আইজিকে অন্যদেরকে জিজ্ঞেস করবে। এই যে দাবি এখানে তুলছে, বলছেন প্রফেসর ইউনুস যেন বিশেষ দায়িত্ব নেন। আপনারা কেউ প্রফেসর ইউনুসকে এই 2 মাস যার তারা যে ক্ষমতা আছে এর মধ্যে দেখা করতে পারবে? ইন্টারভিউ পাবেন? আপনারা কি মনে করেন যে আজকের এখানে এই আলোচনা সভা যা যা এগুলো ওনার কাছে যাবে ঠিক মতো? জানি না, এই বিজেপির লোকজন আছে, নিশ্চয়ই আছে, কিন্তু ওরা কি অতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবে? সংবাদপত্রের কতগুলো লিখবে, সেগুলো উনি পড়বেন, তার যারা স্টাফ আছে তার কাছে লিখে দেবে। আমি এখানে বিশেষ করে অনিসুর রাওয়াল বললেন না, তার নাম, উনি মানে একেবারে ভেতরের কথাটা বলছেন, আর সামগ্রিকভাবে যা ঘটে সেটার উপরে বলেছেন তারিখ। আমি এই জন্যই মনে করছি এরপরে বিস্তারিত বলবার কোনো দরকার নেই। এই জন্য আমি কিন্তু বর্তমান সরকারকে দায়ী করছি না, তারাও করেনি। কিন্তু মানবের ব্যবসা, আদম ব্যবসা, মানব পাচার কিংবা হিউম্যান রিসোর্স যেরকম করে বলেন না কেন, এইখানে তো একটা ভয়াবহ দস্যুতা চলছে প্রায় শুরু থেকে। কোন সরকার এটাকে মানবিক করবার চেষ্টা করেছেন? করেননি। আমরা কত বড় সংস্কারের আন্দোলন করলাম না? ভূমধ্যসাগরের মধ্যে মানুষ ডুবে মারা যায়। আর যে চিঠিটা এখন হিসাব পড়ে শোনালো, এই চিঠি পড়বার পরে কি মনে হয় আপনাদের কোথায় সংস্কার করা দরকার? আমরা মানুষকে মানুষই ভাবি না, আমাদের প্রশাসন ওদেরকে গরু ছাগলের মতো মনে করে। মানে এমনিতেই তারা মানুষ খারাপ এই জন্য বলছি না, ওদের কোনো উপায়ও নেই, তারা লিবিয়া পর্যন্ত হাত বাড়াতেই পারবে।
লিবিয়াতে তারা তাদের কোনো অনুরোধ পাঠাবে সেটা চলবে না। আর উনি আমাকে যেরকম বললেন, আমি যখন জিজ্ঞেস করলাম আওয়াল সাহেবকে, বললাম যে ঘুমিয়ে বলেন তো কি সমস্যা, কেন পারছি না? উনি বললেন ধরেন এখান থেকে সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই লোক এরকম জেলে আছে, একটা লিস্ট, এদের ব্যাপারে আমরা জানতে চাই কেমন আছে, কোথায় তাদের ভালো মন্দ জানতে চাই, তারা কি বেঁচে আছে, তাদের আইনগত ব্যবস্থা, মামলা কি। ওইখান থেকে লিগাল রিপ্লাই আসে এরকম কোনো লোক আমাদের এই জেলে নাই। আমি জানি না পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বলবে জি এই যে দেখেন বলছেন স্বীকার হচ্ছে না, আবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি জেলে আছে স্বীকারই করছে না। কেন? যারা তাদেরকে নিয়ে গেছে, যে এজেন্ট, সেই এজেন্টরা তাদেরকে এরকম করে কোথাও রেজিস্টারই করবে। এখান থেকে যখন নিয়ে গেছে তখনও তাদেরকে বৈধ পথে নিয়ে যায়নি। তো অবৈধ মানুষ যারা লিবিয়া হোক মালয়েশিয়া হোক যে কোনো জায়গায় ঢুকেছে, তাদের গ্যারান্টি কি আমাদের সরকার দিতে পারবে? আমাদের সরকার যদি চায়ও, প্রফেসর ইউনূসের মতো মানুষের একটা অনুরোধের কারণে কোনো দেশের একটা সরকার হয়তো সম্মান করবে একবার, বড় জোর দুইবার। সারা পৃথিবী জুড়ে যদি এই রকম চৌর্যবৃত্তি বদমাইশি করা হয়, তা কিন্তু ওরা রক্ষা করবে না অনুরোধ করলেও। ফলে এইটা ফিরিয়ে আনবার জন্যে এখন কিভাবে কি করা যাবে? প্রথম আমি বলবো, যতদিন নির্বাচনের বাকি আছে এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কিছু করবেন, আই এম সরি, আমার মনে হয় না। অন্য কেউ যদি থাকতো তাহলে করতো, আমি জানি। কিন্তু এই কথা আমি বলতে পারি, আজকেই আপনাদের বলতে হবে, এই অবস্থা তো বদলাবে। নির্বাচন যদি ঠিক মতো হয়, আমি মনে করি হবে। ভালো মন্দ কি হবে জানি না, আমার প্রচুর প্রশ্ন আছে গ্রহণযোগ্য গুণমান সম্পর্কিত নির্বাচন হওয়ার ব্যাপারে। কিন্তু তারপরেও যেহেতু একটা নির্বাচন হতেই হবে, না হলে দেশ বেরোবে কিভাবে? ফেব্রুয়ারি পর তো কোনো সরকার থাকবে না যদি নির্বাচন না হয়, তখন কিন্তু মোটামুটি করে লোকজন আসার সম্ভাবনা দেখা দেবে। তার চাইতে নির্বাচনটা যখন হবে তখন একটা সরকার পাবে, আমরা আশা করতে পারি ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকার পাবে। আমি তো একদম কোনো কল্পনার কথা বলছি না, এগুলো দেখছি তো আমরা। নির্বাচন হলে তাই হবে, এবং তার আগে পর্যন্ত এই সরকারের সাথে দেখা করতে করতে লাগবে 1 মাস, ওরা চিঠি লিখবে, তাদের রিপ্লাই পেতে পেতে 2 মাস, সরকারের যারা এখন আছে তাদের আয়ু শেষ। পরবর্তী যে সরকার আসবে সেই সরকার করবে তারা তো 5 বছরের জন্য। আমি সারা দেশের মানুষকে বলি, এই একটা ইস্যুতে নয়, এরকম যতগুলো ইস্যু আছে সমস্ত ইস্যুতে যতগুলো দল, যতগুলো প্রার্থী ভোট চাইতে আপনাদের কাছে আসছে, তাদের বলেন এই হলো আমাদের সংকট, আপনারা কি করবেন সেটা বলেন। যদি মনে করেন যে তারা সংকটের সমাধানের একটা ভালো পথ বলেছে, যদি তারা অঙ্গীকার করে, যদি তাদের অতীতের কাজকর্ম থেকে বিশ্বাস করে যে এদের কাছে আমরা সমাধান পেতে পারি, ভোট দেন। ভোট খুবই মূল্যবান সম্পদ। কেন বলি? 5 বছর পরে এই ভোটই আপনার শক্তি। এই ভোট বিপ্লব ঘটিয়ে দিতে পারে। একটা যেমন লড়াই করে আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করতে বলি, বিপ্লব করতে পেরেছি, একইভাবে বলি ভোট করে যদি আমি একটা গুণগত সরকার গঠন করতে পারি, একটা জনবান্ধব সরকার গঠন করতে পারি, যদি একটা কল্যাণকামী সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের এই অবস্থা বদলাতে পারে। এই অবস্থা খালি লিবিয়ার জন্য বলছি না, সারা পৃথিবীর যেখানে এইরকম দুস্থ, নিগৃহীত, জেলে পচবার মতো মানুষ আছেন, তাদের প্রত্যেকের জন্য বলছি। এই অবস্থায় বক্তব্য আমি বলছি, যারা এই সচিবালয়ে কিংবা অন্যান্য অফিস আদালতে নিজেদের ন্যায্য বেতনের দাবিতে কিংবা অন্যান্য পেশাগত দাবিতে লড়াইটা করছে, তাদের সবাইকে বলছি আপনারা এই কাজ করেন। না হলে এমন তো হতে পারে আমি মাহমুদ রহমান মান্না একটা ইস্যু তুললাম আপনাদের কাছে, এবং সেই ইস্যুর উপরে খুব বক্তৃতা করলাম, আপনারা মনে করলেন এই লোকটা ভালো, একেই ভোট দিতে হবে, কিন্তু আমি ক্ষমতায় গিয়ে কিছু করলাম না। আমি বললাম কেন? আমি জানি আমি যদি ইস্যুটা নাও তুলি, আর কেউ ইস্যুটা তুলবে, এবং তিনি ইস্যুটা তুলে শেষ পর্যন্ত আমার ভোটের পরিমাণ কমিয়ে দেবে। অতএব আগেই আমি ওটার উপরে থামা বসে দিলাম। পলিটিক্স ইজ এ ডার্টি গেম যদি মানুষগুলো রাখি হয়।
আবার পলিটিক্সে আছে একমাত্র জিনিস রাজনীতি, যা সত্যি সত্যি রাজ্যকে বলতে দিতে পারে। যদি শাসক ভালো হয়, যদি যারা ক্ষমতায় যায় তারা জনগণের কল্যাণের কথা ভাবে, যদি তারা জনগণের সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করে, সেই সমস্যার সমাধান সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকে। সেটা শুধু ডিবির কথা নয়, সেটা শুধুমাত্র এই পেশাজীবীদের আন্দোলনের কথা নয়, সেটা একটা চালের দাম কমতে পারে কীরকম করে, একটা গ্রামের লোকজনদের অর্থনীতি যাতে সমৃদ্ধ হয়, সে মানুষ একদম বহুদূরে অবস্থান করে কোনো রকম তার চিকিৎসার ব্যবস্থা নেই। আপনারা তো নিশ্চয়ই জানেন বাংলাদেশে এইবার বিবিএস যে সেন্সাস দিয়েছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যারা আমাদের জনমানের উপরে বা অন্যান্য বিষয়ের উপরে গবেষণা করে, তারা বলেছেন এইবারে সর্বশেষ তদন্ত অনুযায়ী বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা 3,60,00,000। নিশ্চয়ই দেখেছেন, না দেখলে দেখে নেবেন মাহমুদুর রহমান একটা বানানোর কথা বলে গেল কিনা। 3,60,00,000 মানুষের কাছে এই নির্বাচন কি অফার করছে, এটা বলতে হবে তো পার্টিকে, না হলে আমি আমার ইতিহাস গাইলাম, আমি 1400 বছরের ইতিহাস বললাম, আমার দল যে কত ভালো কাজ করেছে এগুলো সব বললাম, কিন্তু আমার তো কোনো লাভ হচ্ছে না। আপনি অতীতে হয়তো অনেক ভালো কাজ করেছেন, আমি জানি না, আমার তো জ্ঞান নেই, আমি তো বুঝিও না, কিন্তু আমার এখনকার সমস্যার কিছুই বললেন না আপনি। আমার দারিদ্র কিভাবে যাবে, আমার কষ্ট কিভাবে যাবে, আমার উপর যে অত্যাচার হয় রাজনীতির নামে, অন্যান্য কিছুর নামে, পান্নামি করে অন্যান্যরা, সেগুলো বন্ধ কি হবে? এত যে সংস্কারের কথা বলা হলো, তাতে আমার জীবন মানের এতটুকু উন্নতি হলো না, পরিবর্তন হলো না, সেটা দিয়ে আমি কি করব? লড়াইটা সামগ্রিকভাবে যদি চিন্তা করতে না পারে, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এইরকম আলোচনা সভা হবে।